বৃষ্টির মধ্যেই সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছিল রমাকান্ত। কিন্তু বেশ খানিকটা আসার পরই যখন সাইকেলের চাকাটা জল কাদার মধ্যে বারবার ঢুকে যেতে লাগলো, তখন কেমন যেন একটা বিরক্তির সঙ্গেই একটা অশ্রাব্য কটু ভাষা বেরিয়ে এলো তার মুখ থেকে। ধুরশালা, কার মুখ দেখে যে বেরিয়েছিলাম, আর কি মুহূর্তে যে এই সাইকেলটাই নিয়ে এই সময় বেরিয়েছিলাম কে জানে। ভাবলাম ঝিরঝির বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি সাইকেল নিয়ে চলে যাব। এমন অবস্থায় আবার যেতে হবে ওই ওই ডাল ভাঙার পথ দিয়ে। রমাকান্তর মুখে বিরক্তি দেখালেও সে সাইকেল থেকে নেমে পড়ল। তারপর সাইকেলটাকে জল কাদার মধ্যে দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে এগিয়ে নিয়ে চলল জল কাদার মধ্যে দিয়েই। গ্রামের কাঁচা পথ এখানে ওখানে ভেঙে গিয়ে ছোট বড় গর্তও তৈরি হয়েছে, আর তাতেই জল জমে রয়েছে। তবে এখন কাদা না থাকলেও সেই জলের মধ্যে দিয়ে অন্তত সাইকেল চালিয়ে যাওয়া, তাও আবার এমন বৃষ্টির মধ্যে, খুব সহজ ব্যাপার নয়। রমাকান্ত পাশের গ্রামে গিয়েছিল রোগী দেখতে। রমাকান্ত ডাক্তার, তবে শহরে পাশ করা ডাক্তার নয়, ঠিক কবিরাজ যাকে বলে, অনেকটা সেরকমই। এক বিখ্যাত কবিরাজের কাছে প্রায় 3 বছর কবিরাজের কাজ শিখেছে সে। তারপর গ্রামে ফিরে এসে খুচরো খাচরা রোগী দেখে ওষুধপত্র দেয়, তাতেই তার কামাই খুব একটা খারাপও হয় না। তেমনই এক রোগী দেখার জন্য আজ বিকেলে গিয়েছিল পাশের গ্রামে। যাওয়ার সময় রমাকান্ত সাইকেল নিয়ে যায়। সাইকেল থাকলে অনেক দূরের পথই হোক না কেন, তা বেশি দূরে বলে মনে হয় না। তাছাড়া সাইকেলে তেমন কোনো খরচও নেই। গাড়ি ধরে কিংবা অন্য কিছুতে করে যেতে গেলে তো সময় আর টাকা দুটোই লাগে। আরও একটা কারণ হলো, এদিককার লোকজনেরা ডাক্তারের ফি এত বেশি দিতেও পারে না। তাই সাইকেলই রমাকান্তের ভরসা। সেটা নিয়েই সে সবসময় এদিক ওদিকে যাতায়াত করে। রমাকান্তের সঙ্গে থাকে একটি কাপড়ের ব্যাগ, ও সেই ব্যাগের ভিতরে থাকে একটা লম্বা টর্চ। কিন্তু এই বৃষ্টির মধ্যে টর্চ বার করার সাহসটা রমাকান্ত করতে পারেনি। রোগীর বাড়ির লোকেরা বারবার বলেছিল আকাশের অবস্থা ভালো নয়, রাতের বেলা সেখানেই থেকে যেতে। কিন্তু রমাকান্ত রাজি হয়নি, কারণ তাকে নাকি কাল ভোরের ট্রেনে একবার শহরে যেতে হবে। বেশ কয়েকটা ওষুধপত্র সেখান থেকে আনতে হবে। তাই বৃষ্টি মাথায় নিয়েই রমাকান্ত রোগীর বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তখন অন্ধকার গাঢ় হয়ে এসেছে। চারিদিকের কৃষ্ণবর্ণ মেঘে অন্ধকারটা যেন একটু বেশি গাঢ় বলে মনে হচ্ছে। কিন্তু এখন এই বৃষ্টি মাথায় করে সাইকেলটা নিয়ে হাঁটতে হাঁটতে রমাকান্তর মনে হচ্ছে কাজটা বোধহয় ঠিক হয়নি। সাইকেলটা আর একটু কষ্ট করে সামনের দিকে খানিকটা নিয়ে আসার পরই রমাকান্তের মনে হলো পথ এখনো অনেকটা বাকি। আর শুধু তাই নয়, এতটা পথ এভাবে সাইকেল ঠেলতে ঠেলতে নিয়ে যাওয়া সহজ ব্যাপারও নয়। একবার মনে হলো সাইকেলটা এখানেই থাকুক, পথের পাশে কোথাও একটা রেখে দিয়ে বাড়ি ফিরে গেলেই হলো। বড়ক্ষণেই মনে হলো কাল সকালে আবার ট্রেন ধরে যেতে হবে। সাইকেল ছাড়া স্টেশন পর্যন্ত যাওয়াটাও সহজ ব্যাপার নয়। তাই বাধ্য হয়ে সেই জল কাদার মধ্যেই সাইকেল ঠেলতে ঠেলতে রমাকান্ত আরও খানিকটা এগিয়ে এলো। ডাল ভাঙার পথের বাঁকের কাছে আসতেই রমাকান্তর গোটা শরীরটা একবার যেন শিরশির করে উঠল। কবিরাজ হিসাবে সে মানুষের শরীরের নাড়ি পরীক্ষা করে ওষুধপত্র দিয়ে তাকে বাঁচিয়ে তোলে, এটাই তার কাজ। কিন্তু আজ একাকী রাতে ডাল ভাঙার পথের এই প্রান্তের কাছে দাঁড়িয়ে তার কেমন যেন মনে হতে লাগলো, তার চিন্তাধারা, জ্ঞান বিদ্যা সব কিছু যদি অল্প সময়ের জন্য মিথ্যে হয়ে যায়, তার হাতে দেখা রোগীদের মৃত্যুর পরে যে আর কিছুই থাকে না, সে কথা রমাকান্ত ভালোভাবেই জানে। কিন্তু সত্যি যদি মৃত্যুর পরে কিছু থাকে, তাহলে ওই ডাল ভাঙার পথের এক মাঝামাঝি জায়গায় একটা বড় বেল গাছ আছে। সেই গাছের কাছ দিয়ে যাওয়ার সময় অনেকেই নাকি অনেক কিছু দেখেছে। কিন্তু রমাকান্তর সেই সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য কখনোই কিছুই হয়নি। অথচ আজ রাতে যদি দূর দূর যা থাকে কপালে তাই হবে। এতদিন ধরে এতবার ফিরেছি এই রাস্তা দিয়ে,
কিন্তু আজ কেন যে এই পথে ফিরতে এমন লাগছে, একে তো শনিবার, তার উপরে এমন দুর্যোগ, তার জন্যই কি? রমাকান্ত নিজের মনে কথা বলতে লাগলো। আর এখানে তো কথা বলার মতো কিছু নেই। রমাকান্ত বারবার নিজেকে ধিক্কার দিতে লাগলো সঙ্গে করে কাউকে না নিয়ে যাওয়ার জন্য। গ্রামের অনেকেই তার সঙ্গে মাঝে মাঝে যায়। গ্রামের জোয়ান ছেলে ছোকরা সঙ্গে থাকলে মনের সাহসও থাকে। রমাকান্তের সঙ্গে কেউ গেলে তাকে শহর থেকে নতুন কোনো খাবার দিলেই হয়ে যায়। টাকা পয়সা ওরা কেউই চায় না। কিন্তু আজ কাউকে কোনো কিছুই বলা হয়নি। তাড়াহুড়োয় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল। এখন বুঝতে পারছে কতটা ভুল হয়ে গেছে। মনের মধ্যে কথাগুলো একবার ঝালিয়ে নিতে নিতেই রমাকান্ত সামনের দিকে পা বাড়ালো। ডাল ভাঙার পথের দুর্নাম আছে অনেক বেশি। এই পথের নাম ডাল ভাঙার পথ কি করে হয়েছিল সে কথা কেউ ভালোভাবে বলতে পারে না। তবে অনেকের মতে ওই বেল গাছের ডাল ভেঙে পড়ে একবার নাকি একজন ওই গাছের তলাতেই মারা গিয়েছিল। তারপর থেকেই এই পথের নাম ডাল ভাঙার পথ হয়েছে। পথটা গ্রামের একদম বাইরের দিকে। এই পথটা শেষ করে আবার বাঁ দিকে ঘুরে ঢুকতে হবে। গ্রামের পথের দুপাশে ফাঁকা ধানের জমি, তার মাঝখান দিয়ে উঁচু হয়ে থাকা মাটিতে এই পথটা চলে গিয়েছে। এখানে কিন্তু আগের রাস্তার মতো জল কাদার জমে নেই। এই রাস্তাটা বেশ পরিষ্কারই আছে, শুধু ওই ভেজা ভেজা। রমাকান্ত আর দেরি করলো না। সাইকেলের সিটে বসে সাইকেল চালিয়ে দিল সামনের দিকে। বৃষ্টির জলে ভেজা রাস্তায় অল্প অল্প বৃষ্টির মাঝে রমাকান্তের সাইকেলটা শব্দ করে করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। বেশ খানিকটা এগিয়ে গেছে, কিন্তু বেল গাছটা তখনও দূর থেকে দেখা যাচ্ছে। এমন সময় রমাকান্ত দেখতে পেল বেল গাছের তলায় কে যেন দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে নয়, বেল গাছের তলায় যে দাঁড়িয়ে আছে সে অস্বাভাবিক লম্বা, যে কোনো সাধারণ মানুষের চেয়ে দুগুণ হতে পারে। রমাকান্তকে থমকে দাঁড়াতে দেখেই গাছের তলায় দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তি বলে উঠল, কি রে, খুব তো সাহস তোর? রাতের বেলায় একা একাই পথ দিয়ে যাচ্ছিস? জানিস না রাতের বেলায় পথে কেউ যেতে পারে না? রমাকান্ত অবাক হতো না যদি ছায়ামূর্তিটা লম্বায় দ্বিগুণ বলে মনে না হতো। একটা মানুষ অত লম্বা কখনোই হতে পারে না। আর এত রাতে এখানে এই দুর্যোগের মধ্যে তো কেউই তাকে ভয়ও দেখাবে না। তবুও রমাকান্ত একবার শেষ চেষ্টা করে বলল, এই কে তুই? এইখানে কি করছিস? এখানে তো কেউ থাকে না। আমি বাড়ি ফিরছি, তুই আমায় আটকাচ্ছিস কেন? তবে রে আমার মুখে মুখে কথা। এত বছর ধরে আমি এখানে রয়েছি। খবরদার বলছি, খবরদার, চলে যা এখান থেকে। আর সামনে যাবি না। নেহাত তোর গলায় ওইটা আছে, নাহলে এই পথে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তোর ঘর মটকে দিতাম। কথাটা বলেই সেই ছায়ামূর্তি অদ্ভুতভাবে হাসতে লাগলো। রমাকান্ত সাইকেল থেকে নামতে গিয়ে হুড়মুড় করে গিয়ে পড়ল জলের মধ্যে। জল কাদায় তার পোশাক পরিচ্ছদ মাখামাখি। তবুও কোনো রকমে উঠে দাঁড়ালো সে। সাইকেলটা ধরতে আর ভরসা পাচ্ছিল না। কিন্তু রমাকান্ত ভয় পাচ্ছে না দেখে ছায়ামূর্তিটা গাছের তলা থেকে বাইরে বেরিয়ে এলো। এমনিতেই আকাশ মেঘে অন্ধকার, একটুও ভালোভাবে আলো দেখা যায় না। এই অন্ধকারের মধ্যে রমাকান্ত যেটুকু দেখার দেখতে পেয়েছিল। ভয় পেয়ে কোনো রকমে মাটিতে পড়তেই তার ব্যাগের এক পাশ থেকে ছিটকে বাইরে বেরিয়ে এলো টর্চ। রমাকান্ত একটা শেষ চেষ্টা করলো। টর্চটা হঠাৎ করে বার করে সামনের দিকে ফেলে জ্বালিয়ে দিল। আর সেই জ্বালিয়ে দেওয়া টর্চের আলোর সামনে তাকিয়ে যা দেখতে পেল তাতে রমাকান্তের গোটা শরীর জুড়ে একটা বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। যেন লম্বা একটা মানুষ, তার চোখ দুটো অনেক বড় বড়, মুখের দুপাশ থেকে বেরিয়ে এসেছে লম্বা দুটো মূলোর মতো দাঁত। ছায়ামূর্তিটা অদ্ভুতভাবে হাসতে হাসতে
এক পা করে এগিয়ে আসতে লাগলো। জলের মধ্যে পড়ে থেকে তার প্রায় জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা হয়ে যায়। কথাগুলো শুনতে শুনতে প্রায় হা করে বসেছিল বাবু। বিভোর হাওয়া হয়ে যাওয়া মুখের ভেতর থেকে একটা মাছি একবার চক্কর দিয়ে বাইরে বেরিয়ে এলো। সেদিকে দেখে এবার গাঙ্গুলি মশাই বললেন, বাবু, মুখটা তো বন্ধ করো, মুখের ভেতর মাছি ঢুকে আবার বেরিয়ে আসছে। এই বসন্ত, এই বাবুকে একটু শেখাও কিছু। আমি আর কি বলবো বলুন তো গাঙ্গুলি মশাই, আপনি যা শোনাচ্ছেন তাতে বাবুর কেন, আমারই তো ভয় ভয় করছে। তাছাড়া বিকেল হয়ে গেছে, বাইরে বৃষ্টি হচ্ছে, একটু পরেই তো অন্ধকার নামবে। গণপতি টি স্টল থেকে বাড়ি ফেরার পথে ওই পুকুরের ধার দিয়েই তো যেতে হবে। আরে তোমরা এখনকার ছেলে হয়েও এত ভয় পাও কেন তা তো বুঝি না। বাবু না হয় ভীতু, তুমি তো আর ভীতু নও। তাছাড়া আমি তো তোমাদের সঙ্গেই রয়েছি। গণপতি টি স্টল থেকে সবার প্রথমে তো তোমারই বাড়ি, তারপর বাবুর, তারপর আমার। আমাকে তো একাই ফিরতে হবে এতটা পথ নাকি? তাতে কি হয়েছে? আপনি মশাই ভূতের মন্তর জানেন, না হলে এই এতগুলো বছর ভূতের পেছনে ঘোরাঘুরি করে ৭২ রকম ভূতের তাড়া খেয়ে তারপরেও আপনি জল জ্যান্ত এখনো বেঁচে আছেন। শরীরে কয়েকটা কাটা ছোড়া দাগ ছাড়া তো আর কিছুই নেই মশাই। বাবুর কথা শুনে গাঙ্গুলি মশাই একবার প্যাচ প্যাচ করে হেসে উঠলেন। ওসব কিছু নয়, বুঝলে, নেহাত সাহস। স্রেফ সাহসের জোরেই এই সমস্ত বিপদ থেকে বাইরে বেরিয়ে এসেছি। সেই সমস্ত বিপদের সামনে পড়ে যে কোনো শক্ত পোক্ত মানুষই নার্ভাস হয়ে হার্ট ফেল পর্যন্তও করতে পারে। সেখান থেকে দিব্যি ড্যাং ড্যাং করে নাচতে নাচতে বেরিয়ে এসেছি, শুধু সাহস আর ইচ্ছে শক্তির জোরেই। তোমাকে তো বলেইছি, ভূত আসলে সত্যিকারের বলে কিছু হয় না। সমস্ত ব্যাপারটাই ওই খানিকটা আমাদের কল্পনা আর খানিকটা আমাদের ইচ্ছা শক্তি। অনেক ব্যাপারে একটা সায়েন্টিফিক অ্যাঙ্গেলও রয়েছে, মানে আমাদের ইচ্ছা শক্তি থেকে একটা অবয়বের জন্ম হয়, তারপর সেটাকে মিলিয়ে বিভিন্ন অনেক জটিল ব্যাপার, আর তোমাদেরকে ঠিক বোঝাতে পারবো না। সেই সবে আমরা যেতেও চাই না। ভূতকে সায়েন্সের আওতায় এনে ফেললে ভূতের মজাটাই কেমন যেন নষ্ট হয়ে যায়। আপনি যেটা বলছিলেন বলুন না, তারপরে ওই রমাকান্ত কবিরাজ, তার কি হলো? হ্যাঁ, তারপর যা বলছিলাম, ওরে গণপতি, আরও 3টে চা দিয়ে যা। তারপরে রমাকান্ত কবিরাজ সে রাতে কোনোভাবে বেঁচে গেল। তার গলায় একটা মাদুলি ছিল, যে মাদুলি তার ছোটবেলায় তার মা কিংবা বাবা তাকে দিয়েছিল। পরে অবশ্য মাদুলিটা সে পরিবর্তনও করেছিল। তবে ভূত প্রেতের উপর বিশ্বাস না করলেও কবিরাজ তো তাই সেবারের মতো সেই ডাল ভাঙার পথের কাছ থেকে সে বেঁচে ফিরে এসেছিল। অথচ কবিরাজ সে রাতে যে কি দেখেছিল তার কিছুই সে ভালোভাবে বলতে পারেনি। শুধু বলতো বড় একটা মানুষ যার মুখটা বিভৎস। এসব কথা বলতে বলতেই সে ভয় পেয়ে যেত। শুনেছিলাম ওই রমাকান্ত কবিরাজ নাকি এই ঘটনার পরে প্রায় মাঝখানে অন্ধকারে বাইরে আর বেরোয়নি। তারপরে সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে গেলেও যেখানে সে যেত অন্ধকার হয়ে আসার আগেই বাড়ি ফেরার চেষ্টা করত, না হলে সেখানে থেকে যেত রাতের বেলাতে। আড্ডা বসেছিল গণপতি টি স্টলে। গণপতি টি স্টল অর্থাৎ হারুদার চায়ের দোকান। বিকেল হলে সেই চায়ের দোকানে ভিড় ভাট্টা শুরু হয়ে যায়, কিন্তু আজ বৃষ্টির জন্য লোকজন কম। ভেতরের দিকের একটা লম্বা বেঞ্চে পাশাপাশি বসেছে বসন্ত আর বাবু। সামনে ছোট্ট টেবিল, তার উল্টো দিকের লম্বা বেঞ্চটিতে বসে রয়েছেন বিহারী মোহন গাঙ্গুলি। গল্প বলছিলেন গাঙ্গুলি মশাই। তাকে এখানকার সকলেই গাঙ্গুলি মশাই বলেই ডাকে। গাঙ্গুলি মশাই এদিককার লোক নয়, একসময় ফরেস্ট অফিসারে চাকরি করেছেন।
তারপর রিটায়ার করে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের নানা জায়গায় ঘুরে বেরিয়েছেন একটা অদ্ভুত জিনিসের সন্ধানে। সেটা হলো ভূত। অনেকের অনেক রকম নেশা থাকে, কিন্তু ভদ্রলোকের ছিল ভূতের নেশা। ভূতের সন্ধানে অনেক জায়গায় ঘুরে বেড়াবার পরে এই সম্প্রতি গ্রামে এসে থিতু হয়ে বসেছে। গ্রামের নাম শশধরপুর। সেই শশধরপুরের গণপতি টি স্টলে বসে বিকেলে বৃষ্টির আমেজে পুরনো একটা গল্প বলছিল গাঙ্গুলি মশাই। আর সেই গল্প হাঁ করে শুনে চলেছিল বাবু আর বসন্ত। বাবু আর বসন্ত দুজনেই কলকাতার কলেজে প্রথম বর্ষের ছাত্র। এবার ছুটিতে গ্রামে এসেছিল একটা কাজে। সেখানে এসেই গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে তাদের পরিচয়। গাঙ্গুলি মশাইও দুই তরুণকে পেয়ে বেশ জমিয়ে গল্প বলে চলে যায়। তোমাদের তো আগেই বলেছি, যখন যেখানেই এমন ভূতের গল্প কিংবা অদ্ভুত কিছু শুনতে পেতাম সেখানেই ছুটে যেতাম। রমাকান্ত কবিরাজের কাছে এই অদ্ভুত ব্যাপারটা শুনেছিলাম আমি যখন ছিলাম মাদারি বলে একটা গ্রামে। রমাকান্ত কবিরাজের গ্রাম ছিল মাদারি গ্রাম থেকে 2 গ্রাম দূরে। একদিন সন্ধ্যাবেলা রমাকান্ত কবিরাজের সঙ্গে পরিচয় হয়। কথায় কথায় সে যখন আমার এই অদ্ভুত শখের কথা জানতে পারে, তখন আমায় বলেছিল তাদের গ্রামে গিয়ে ওই ডাল ভাঙার পথের কাছে একবার যেতে, বিশেষ করে শনিবার রাত্রে। যেদিন রমাকান্ত এসেছিল সেদিন ছিল বৃহস্পতিবার। সে আমায় তার সঙ্গে যেতে বলে। সেখানে থেকেই নাকি আমি ওই পথের কাছে গিয়ে সব কিছু দেখতে পাবো। তবে এই সমস্ত কাজে অন্য কাউকে সঙ্গে রাখা আমার পছন্দ হয় না। কিন্তু রমাকান্ত সঙ্গে না গেলে তার গ্রামে ওই পথ এবং আশেপাশে সব কিছু ভালোভাবে দেখতে পাবো না। তাছাড়া কোথাও ভূতের খবর পেয়ে সেখানে যেতে গেলে আগে সেখানকার কাঠামোর অবস্থা ভালোভাবে বুঝে নেওয়াও দরকার। তাই পরদিন সকালে রমাকান্তের সঙ্গে রওনা হয়ে গেলাম। তাদের গ্রাম কিন্তু বেশ ভালো। গ্রামের বাইরের দিকের পথ দিয়ে ওইভাবে যাকে ডাল ভাঙার পথ বলছে সেই পথ দিয়ে গ্রামে প্রবেশ করলাম। ছোট গ্রাম, দুদিকে জঙ্গল আর একদিক দিয়ে বয়ে যাওয়া নদী, অন্যদিকে বিস্তৃত ধানের জমি। এই 4 সীমানার মধ্যে তাদের গ্রাম। দুদিকের পথ চলে গেছে দুদিকের 2 গ্রামে। শুক্রবার সারাটা দিন প্রায় রমাকান্তের সঙ্গে আমার কাটলো গ্রাম দেখতে দেখতে। একটা মন্দির, বড় মাঠ, নদীর ধার দিয়ে ধানের জমি, সব কিছুই ঘুরে ঘুরে দেখলাম। বিকেলের দিকে মাঠের আড়ালে পথ ধরে হেঁটে আসছি। রমাকান্ত বলল, গাঙ্গুলি মশাই, আপনাকে তো ঝোঁকের বসে নিয়ে এলাম, তবে ওই পথে না গেলেই ভালো হয়। আসলে আমি শুধু যে ওখানে ওসব কিছু দেখেছি তা নয়, এর আগেও অনেকে ওই পথে বড় ভয় পেয়েছে। 2-1 তো ওই পথে মারাও গেছে। অনেক ছোটোবেলায় একবার শুনেছিলাম ওই গাছের তলায় নাকি ঘাড় ভাঙা অবস্থায় কেউ একজন মরে পড়েছিল। এত দূরে এসে তারপর এখান থেকেই ফিরে যাব, তাতে যে আমার নিজেরই ভালো লাগবে না। আর আপনাকে তো আমার সঙ্গে থাকতেও হচ্ছে না। আপনি ও নিয়ে চিন্তা করছেনই বা কেন? আমি একাই যাব আর একাই চলে আসব। আর যদি ফিরে না আসি সে তো আলাদা কথা। তবে আজ পর্যন্ত আমি কিন্তু কখনোই বিফল হইনি। ভূতের দেখা পাই আর না পাই, ফিরে আমি আসবই। ও কাজ একদম করবেন না। এর আগে আপনি কোথায় গেছেন না গেছেন তা আমি জানি না, কিন্তু এই জায়গাটা ভালো নয়। বেগুনকোদ স্টেশনের নাম শুনেছেন নিশ্চয়ই, কিংবা ওই ডাউহিল, এমনকি পানিঝরা কটেজ, বাংলাদেশ সীমান্তে বনগার সেই বিখ্যাত নীলকুঠি, এই সমস্ত জায়গায় আমি ঘুরে এসেছি। কোথাও কিছু দেখা পেয়েছি, আবার কোথাও পাইনি। কিন্তু চোখের সামনে দেখতেই তো পাচ্ছেন, অক্ষত অবস্থায় আবার ফিরে এসেছি। আমার কথা চিন্তা করবেন না। ওই গাছের তলায় কিছু থাক আর না থাক, আমি অক্ষতই ফিরে আসব। আমার কথা শুনে রমাকান্ত কবিরাজ এবার একটু চিন্তায় পড়ল। একটা গ্লানিতে সে ভুগছিল। আমায় নিয়ে সে ব্যাপারটা যে ভালো করেনি সেটাই যেন তার বারবার মনে হচ্ছে। ঝোঁকের বসে গাছের কথা আমায় বিশ্বাস করতে গিয়ে একটা চ্যালেঞ্জ করে ফেলেছিল। এখন নিজের ভুল বুঝতে পেরেছিল সে। বাড়ি ফিরে আমি তার চিন্তা কমিয়ে দিয়েই বললাম, আচ্ছা রমাকান্ত বাবু,
আমার একটা কথা শুনুন। দেখুন, যদি আজকে এখান থেকে আমি চলে যাই কিংবা কাল সকালে এখান থেকে যদি চলেও যাই, তাহলে আপনার আর কোনো চিন্তা থাকবে না তো? আপনার কথায় আমি সেই গাছের তলায় না হয় গেলামই না, তবে দিনের বেলা মানে কালকে দিনের বেলায় অন্তত আমায় ওইখান থেকে ঘুরিয়ে নিয়েই আসুন। একটু ভালো করে না হয় জায়গাটা দেখে তো আসি। আমার কথায় রমাকান্ত কবিরাজ বেশ খুশি হলো। রমাকান্ত কবিরাজের বাড়িতে তার স্ত্রী ছাড়া আর কেউই থাকে না। তার স্ত্রী আমাকে বেশ আদর আপ্যায়নই করেছিল। রমাকান্ত কবিরাজের ছেলে পিলে কেউই নেই, সে ব্যাপারে আমি তেমন আর খোঁজ খবরও করিনি, আর সেই সব নিয়ে আমার খুব একটা কৌতূহলও ছিল না। যে কারণে গেছি সেটা দেখতে পেলেই হলো। পরদিন সকালে রমাকান্ত কবিরাজ আমায় নিয়ে গেল সেই ডাল ভাঙার পথের কাছে। দিনের বেলা চারপাশে রোদের আলো ঝলমল করছে, মৃদু মন্দ বাতাস ছটছট করে এসে দুপাশের জমিতে লম্বা লম্বা সোনালি ধানের মাথাগুলোকে যেন নুয়ে দিয়ে যাচ্ছে। তখনকার সময় গ্রামের দিকে একটা অদ্ভুত গন্ধ পাওয়া যেত। গ্রামের ধানের জমিতে মাটিতে একটা মন কেমন করা গন্ধ সব সময় থাকতো, তবে সেটা এখন আর পাওয়া যায় কিনা তা জানি না, তবে তখন পাওয়া যেত। একবার গ্রামের মাঠের মাঝে গিয়ে প্রবেশ করলে আর বাড়ি ফিরতে ইচ্ছে হতো না। মনে হতো এই চারপাশে সবুজ প্রান্তরের মধ্যেই যেন থেকে যায়। আমারও তেমনটাই মনে হচ্ছিল ডাল ভাঙার পথ নয়, আমরা একটা ছোট্ট আলপথ দিয়ে হেঁটে চলেছি। একটু পরেই রমাকান্ত কবিরাজ আঙুল তুলে গাছটার দিকে দেখালো। এতটাই ভয় তার মনে ছিল যে সে গাছের কাছে এগিয়ে গেল না, দূর থেকেই আমায় গাছটা দেখিয়ে দিল। আমি এক পা করে গাছের দিকে এগিয়ে গেলাম। একটা বেল গাছ, গাছে পাতাও খুব একটা বেশি নেই, পাতাগুলো কেমন যেন রক্তাভ, ডালগুলো কেমন যেন একটা লালচে ভাব। এই গাছের আয়ু যে বেশি দিন নেই সেটাই এই প্রথমবার আমার মনে এলো। একটা সবুজ তরতাজা বেল গাছ আর এই গাছের মধ্যে অনেক পার্থক্য। তাছাড়া এই পথে দুদিকে অনেক গাছ থাকলেও এমন বড় গাছ শুধুমাত্র এটাই। ফাঁকা প্রান্তরের মাঝে একটা মাত্র বেল গাছই শুভ লক্ষণ। তবে গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে প্রথমে কিন্তু তেমন কিছুই মনে হলো না। কোথাও কিছু নেই, গাছের তলায় দু একটা ঝরা পাতা পড়ে রয়েছে। গাছের পাতাগুলো সামান্য পোকা ধরেছে বলেই মনে হলো। গাছের থেকে আমি তখন 2 পা দূরে দাঁড়িয়ে আছি। কি মনে হতেই সামনের দিকে এগিয়ে গিয়ে গাছের গায়ে হাত দিলাম, আর সঙ্গে সঙ্গেই যেন একটা ব্যাপার ঘটে গেল। একটা ঠান্ডা বাতাস কোত্থেকে যেন ছুটে এসে আমায় ধাক্কা দিল। যেন মনে হলো গাছের গায়ে হাত রেখেছি বলে কেউ আমায় ধাক্কা দিয়ে গাছটার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। চমকে উঠেছিলাম আমি। দূর থেকে বোধহয় রমাকান্ত কবিরাজ ব্যাপারটা বুঝতে পেরেছিল, তাই সে বলল, ও গাঙ্গুলি মশাই, চলে আসুন, জায়গাটা ভালো নয়, চলে আসুন আপনি। চলে আমি গেলাম না, আর শুধু তাই নয়, ভালো করে গাছটার দিকে তাকিয়ে রইলাম। তাকিয়ে থাকতে থাকতে একটা অদ্ভুত ব্যাপার মনে হলো। দেখো, তোমরা যাই বলো না কেন, আমি জানি আমার কোনো ক্ষমতা নেই। তান্ত্রিক সাধুদের অনেক ক্ষমতা থাকে, অনেকের মধ্যে অনেক কিছু থাকে, কিন্তু আমার মধ্যে কোনো ক্ষমতাই নেই। অন্তত আমি সেই সব নিজে কখনো উপলব্ধি করতে পারিনি। কিন্তু আমার সঙ্গে গোটা জীবনে অনেক অদ্ভুত ব্যাপার ঘটে গেছে। চরম বিপদের মধ্যে অনেক কিছু আমি হঠাৎ করেই বুঝতে পেরেছি, কিংবা অদ্ভুত কিছু বুদ্ধি হঠাৎ করে আমার মাথায় এসেছে। তাছাড়া এমন সময় এমন অনেক কিছু দেখতে পেয়েছি যা অন্য কেউ চট করে দেখতে পাবে না। বলতে পারো সাধারণ দৃষ্টির বাইরে গিয়ে আমি অনেক কিছু দেখেছি, কিংবা সাধারণ মানুষের পর্যায় থেকে কখনো কখনো অকারণে নিজে থেকেই উপরে উঠে গিয়ে আমি অনেক কিছু অনুভব করতে পেরেছি। সেদিনও তেমন কিছুই একটা হয়েছিল। বেল গাছটার দিকে তাকিয়ে থাকতে থাকতে এক মুহূর্তের জন্য আমার মনে হলো আমি যেখানে দাঁড়িয়ে আছি বেল গাছের নিচে ঠিক কামার সামনে আমার মাথা থেকে মাত্র কয়েকটা আঙুল দূরে যেন একটা মাথা ওপর থেকে নেমে এসেছে নিচের দিকে। আমি যেভাবে তাকিয়ে আছি সামনের দিকে, সেভাবে সেও তাকিয়ে আছে আমার দিকে। বেলগাছের ওই মাথায় বড় ডালটার কাছে বসে নিজের 2 পা রেখেছে সে।
আর সেখান থেকে তার মাথাটা নেমে এসেছে নিচের দিকে, ঠিক আমার মুখের কাছটায়। যদি আমার কাছে অদৃশ্য কোনো ক্ষমতা থাকতো তাহলে আমি হয়তো তাকে দেখতে পেতাম। আসলে ওই বেল গাছে বসে থাকা সেই জিনিসটা আর আমার মধ্যে যে পার্থক্য রয়েছে তা হলো একটা মাত্রার। তার মাত্রা আর আমার মাত্রা দুটোই আলাদা। একভাবে আমি তাকিয়ে রয়েছি সামনের দিকে। সেই অদৃশ্য মাত্রায় থাকা সেই বিভৎস মুখটা যেন আমি এক মুহূর্তের জন্য দেখতে পেয়েছিলাম। তার বড় বড় দুটো সাদা চোখ, মুখের অন্য পাশগুলো ভালোভাবে দেখা না গেলেও মুখের দুপাশ থেকে বেরিয়ে আসার সাদা লম্বা দুটো দাঁত দেখা যায়। তার মাথায় চুল নেই, গোটা মাথা ন্যাড়া, গোটা শরীর খালি। গোটা শরীরে লম্বা লম্বা কালো লোমের মতো কি যেন রয়েছে। শুধু মাথাটাই নেমে আসেনি নিচের দিকে, যেন ডালের কাছে দুটো পা রেখে সে গোটা শরীরটাকে উল্টো করে ঝুলিয়ে নেমে এসেছে আমার দিকে। পাথরের মূর্তির মতো চুপ করে দাঁড়িয়ে সেদিকেই তাকিয়েছিলাম। আমার গোটা শরীর যেন থরথর করে কাঁপছিল, গায়ের রোমকূপগুলো খাঁড়া হয়ে গিয়েছিল। ঠান্ডা বাতাসটা মাঝে মাঝে আমার মাথার উপর চক্কর কেটে গেছে, যেন জলের মতো ঝাঁপিয়ে পড়ছে আমার গায়ে। আর আমার গোটা শরীর ঠান্ডায় শিরশির করতে শুরু করেছে। কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিলাম মনে নেই। হঠাৎ করেই পিঠের কাছে একটা স্পর্শ পেয়েই চমকে উঠলাম। দেখি পেছনে রমাকান্ত কবিরাজ এসে দাঁড়িয়েছে। আমায় চমকে উঠতে দেখেই সে বলল, আরে ও গাঙ্গুলি মশাই, আপনি এভাবে এখানে পাথরের মতো চুপ করে দাঁড়িয়ে গেলেন কেন? কখন থেকে আপনাকে আমি ডাকছি, আপনি তো কোনো কথাই শুনতে পাচ্ছেন না মশাই। আমি বেশ কিছুক্ষণ কোনো কথা আর বলতে পারলাম না। সামনে তাকিয়ে দেখি সেই অদৃশ্য মাত্রার মূর্তিটা যেন কোথায় হারিয়ে গেছে। বেলগাছটা আগের মতোই রয়েছে, কিন্তু বেলগাছের ওপরের ডালটা যেন টিরটির করে কাঁপছে মাঝে মাঝে। অন্য কোনো ডালে কিন্তু কোনো কম্পনই নেই। শুধুমাত্র একটা ডাল এমনভাবে কাঁপছে যেন কেউ দু পায়ের চাপে সেই ডালটা আস্তে আস্তে নাড়িয়ে প্রস্তুতি জানান দিয়ে যাচ্ছে। রমাকান্তবাবু, এখানে কিছু একটা আছে, সত্যি কিছু একটা আছে। আমি আমি ঠিক অনুভব করতে পারছি। এক টানা আবার অনেকক্ষণ ধরে কথাগুলো বলে চলেছিল গাঙ্গুলি মশাই। বসন্তর সামনে গ্লাসে চা থাকা সত্ত্বেও কেমন যেন চুপ করে বসে কথাগুলো শুনে চলছিল। গাঙ্গুলি মশাই থেমে একটা লম্বা চুমুক দিতেই বাবু আর বসন্ত চায়ের গ্লাসটা তুলে নিল। কিন্তু আমি যতদূর জানি গাঙ্গুলি মশাই, এই অশরীরী আত্মা, ভূত প্রেত, তাদের তো দিনের বেলায় দেখা যায় না, নয় কি? আমি তো দেখার কথা একবারও বলিনি, আমি অনুভব করার কথা বলেছি। সমস্ত কিছুই সব সময় থাকে। দিনের বেলা রোদের আলোয় অদৃশ্য সেই জগতের সামান্য পর্দাটুকু আড়ালে চলে যায়। রাতের বেলা সেই পর্দা আবার বাইরে বেরিয়ে আসে। তখন আমরা অনেক কিছুই দেখতে পাই। যা দেখতে পাই তার অধিকাংশই ধোঁয়া ধোঁয়া, সামান্য ফ্যাকাশে। আগেই তো বলেছি, ভূত প্রেতের জগৎ এসব কিছুর ব্যাপারটা বড়ই জটিল। এইসব কিছুর সঙ্গে আমাদের ইচ্ছে শক্তি জড়িয়ে থাকলেও এইসব ব্যাপারে সোজাসুজিভাবে কোনো ব্যাখ্যা করা মুশকিল। তারপরে কি হলো? এত কিছু যখন আপনি বুঝতে পারলেন, তারপরে আর নিশ্চয়ই রাতের বেলা ওই পথে যেতে রাজি হলেন না? বিশেষ করে আপনি এত নিশ্চিত হয়ে গিয়েছিলেন ওখানে কিছু একটা আছে যখন। অন্য কেউ হলে হয়তো সেটাই করত। রমাকান্ত কবিরাজ জানতো সেদিন বিকেলেই আমি সেখান থেকে বেরিয়ে ফিরে যাব মঞ্জিলা গ্রামে। সেই সমস্ত ব্যবস্থাই সে করে দিতে চেয়েছিল, কিন্তু আমি তার ব্যবস্থা গ্রহণ করলাম না। বললাম আমি নিজে নিজে হেঁটে চলে যাব। তাছাড়া এখান থেকে তো এইটুকুই, হাঁটতে হাঁটতে সন্ধ্যের আগেই আমি গ্রামে ঢুকে যাব। তাছাড়া পথটাও বেশ খানিকটা দেখা হবে। রমাকান্ত কবিরাজ আমায় বারবার করে বলে দিলেন যেন আমি কথার অন্যথা না করি, সোজা যেন মঞ্জিলা গ্রামে যাই এবং আর যেন সাহস না দেখিয়ে ডাল ভাঙার পথে কখনোই না আসি। রমাকান্ত কবিরাজকে বিদায় জানিয়ে গ্রাম থেকে বেরিয়ে আমি ডাল ভাঙার পথ পেরিয়ে চলে এলাম পাশের গ্রামের পথের কাছে। আমি জানতাম রমাকান্ত কবিরাজ আমাকে দেখার জন্য আমার পিছু পিছু বেশ খানিকটা আসবে, আর সেটাই হলো।
ডাল ভাঙার পথ পেরিয়ে রমাকান্ত গ্রামের একদম বাইরের দিকের পথ পর্যন্ত এলো। তারপরে যখন দেখলো আমি সোজা অনেক দূর পর্যন্ত চলে গিয়েছি, তখন বোধহয় ফিরে গিয়েছিল। আমি অপেক্ষা করতে লাগলাম অন্ধকার হওয়ার জন্য। বড় পথের একপাশে একটা গাছের তলায় বাকি সময়টা জিরিয়েই নিলাম। তারপর যখন দেখলাম অন্ধকার নামতে শুরু করেছে, তখন হাঁটতে হাঁটতে আবার গিয়ে পৌঁছালাম সেই পথের কাছে। গ্রামের পথে অন্ধকার নামার পরে সে কি পরিস্থিতি হয়ে যায়, সে কথা তোমাদের না বললেও তোমরা বুঝতেই পারবে। অন্ধকারে ভালোভাবে কোনো কিছুই দেখা যায় না। সেদিন ছিল শনিবার, বাকি সেদিন আকাশে চাঁদের আলো ছিল, না হলে আমি যে কি সমস্যায় পড়তাম তা শুধু আমিই জানি। চাঁদের আলোতে পথ দেখে দেখে সেই ডাল ভাঙার পথের একদম কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। ঠিক করলাম আর একটু রাত বাড়লেই তারপর সামনের দিকে এগিয়ে যাব, কারণ বলা তো আর যায় না, হয়তো এখন গিয়ে কিছুই দেখতে পাবো না। দেখতে দেখতে রাত অনেকটা বেড়ে গেল। যখন বুঝতে পারলাম অনেক রাত হয়েছে, তখন আর দেরি না করে এগোতে লাগলাম ডাল ভাঙার পথ ধরে। সেই বেল গাছটা বেশ ভালোভাবেই দেখা যায়। মনে মনে একটা স্থির বিশ্বাস ছিল, দিনের বেলা সেই অদৃশ্য মাত্রায় যাকে অনুভব করতে পেরেছি, তাকে রাতের বেলা চোখের সামনে দেখতে পাবো। সে যেই হোক না কেন বা যেমনই হোক না কেন, তাকে একবার দেখার দরকার। মনের মধ্যে বারবার সাহস সঞ্চয় করবার চেষ্টা করছিলাম। আগেই তোমাদের বলেছি, এই সাহসই আমার সব সময় বিপদ থেকে বাঁচিয়ে নিয়ে আসতো। আর আমি দেখেছি প্রচণ্ড বিপদের মধ্যে পড়লে সাহস কমে যাওয়ার বদলে আমার দ্বিগুণ হয়ে যেত। আমি ডাল ভাঙার পথের উল্টো দিকের প্রান্ত ধরে এগোতে লাগলাম। সামনের দিকে বেলগাছটা এখান থেকে বেশ ভালোভাবেই দেখা যায়। ঠান্ডা হাওয়া শিরশির করে বইছে মাথার উপর দিয়ে। চাঁদের উপর দিয়ে মাঝে মাঝে কালচে হালকা মেঘ উড়ে গেলে চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে আসছে। হাঁটছি তো হাঁটছি, হেঁটেই চলেছি, কিন্তু কোনোভাবেই সেই বেলগাছটার কাছে গিয়ে পৌঁছাতে পারলাম না। প্রথমে ব্যাপারটা বুঝতে পারিনি। অনেকক্ষণ হাঁটার পরেও আবার সামনের দিকে তাকিয়ে দেখতে পেলাম বেলগাছটা যেন একই দূরত্বেই রয়ে গেছে। তখন কেমন যেন আমার একটা খটকা লাগলো। মনে পড়ল রমাকান্ত কবিরাজ বলেছিল, গাঙ্গুলি মশাই, গাছের কাছে গিয়ে অনেকে অনেক রকম অদ্ভুত পরিস্থিতিতে পড়েছে। রাতের বেলা ওই গাছের কাছে কেউ যাক, সেটা যেন ওই গাছটা নিজেই চায় না। মাঝে মাঝে মানুষকে পথ ভুলিয়ে দেয়, অনেকে পথ ভুলে অন্য পথে চলে যায়। অনেকের সাথেই অনেক কিছু হয়েছে। বুঝতে পারছিলাম আমি এতটা পথ হেঁটে গিয়েও বেলগাছটার কাছে যে পৌঁছাতে পারছি না, এর পিছনে নিশ্চয়ই কোনো একটা অদ্ভুত ব্যাপার রয়েছে। অন্য কেউ হলে হয়তো ভয় পেয়ে সেখানেই প্রথমটা ভুল করে ফেলতো, কিন্তু আমি তা করলাম না। আমি পেছন দিকে ঘুরলাম, তারপর পথটা বদলে নিয়ে এবার বেলগাছ যেদিকে আছে সেই দিকের প্রান্ত ধরে সামনের দিকে এগোতে লাগলাম, আর চোখের দৃষ্টি স্থির রাখলাম সেই বেলগাছের দিকে। তারপর হাঁটতে হাঁটতে মাত্র কিছুক্ষণের মধ্যেই বেলগাছের কাছাকাছি এসে পড়েছি। এমন সময় বেলগাছের উপর থেকে জলের মতো ছড়ছড় করে কি যেন একটা আমার গায়ে এসে পড়ল। একটা বিকট পচা গন্ধ, আর তার সঙ্গে গায়ের উপর এসে পড়া জিনিসটা যে লাল রক্তের মতো কিছু একটা হবে, সেটাও বেশ বুঝতে পারলাম। জিনিসটা শুধু আমার গায়ে নয়, আমার মাথায়, আমার গালের কাছেও এসে পড়েছিল। হাত দিয়ে গাল থেকে সেটা সরাতে গিয়ে বুঝতে পারলাম কেমন যেন থকথকে। সঙ্গে সঙ্গে একটা কি যেন আমার পায়ের কাছে এসে পড়ল। এবার দেখি একটা মরা কাকের শরীর। চাঁদের আলোয় প্রথমটা ভালোভাবে বুঝতে পারিনি, কিন্তু পরে দেখতে পেলাম তার মাথাটা নেই। গোটা শরীরের ছাল চামড়া কেউ যেন খুলে নিয়েছে। যে রক্তটা আমার গায়ে এসে পড়েছে সেই রক্তটা কি তাহলেই কাকের শরীরেরই রক্ত? কিন্তু শরীরটা যে পচা সেটা বোঝা যাচ্ছিল। একটা বিকট গন্ধে চারপাশটা ছড়িয়ে গেল। আমি কিছু করতে যাব তার আগেই ওপর থেকে একটা হাসির শব্দ শুনতে পেলাম। ওই রকম করে তোর মাথাটা এক হাতে ধরে অন্য হাতে ফট করে ছিঁড়ে ফেলবো।
তোর তো সাহস কম নয়। তুই তো দুবার আমার কাছে এসেছিস, সকালে আমার কাছে এসেও সাহস পেটিনি না। শব্দটা ভেসে এলো গাছের উপর থেকে। আমি গাছের দিকে তাকালাম, তারপর তার চেয়েও বেশি জোরে বলার চেষ্টা করে বললাম, সকালে তোকে ভালোভাবে দেখতে পাইনি, তাই এখন তোকে ভালো করে দেখবো বলেই এখানে এসেছি। তবে হ্যাঁ, সামান্য মানুষ হয়ে তুই আমায় দেখবি? তোর এত বড় সাহস! এতটা বলে গাঙ্গুলি মশাই চায়ের গ্লাসে একটা লম্বা চুমুক দিয়ে একবার হেসে উঠে বলল, কি যে বলবো তোমাদের, মাঝে মাঝে মনে হয় বিপদ ছাড়া এমনি সময় বোধহয় আমার সাহস একটু কমই থাকে, কিন্তু যত বেশি বিপদ তত বেশি সাহস বেড়ে যায়। না হলে তোমরাই বলো না যে একটা কাকের শরীর এমনভাবে ছিঁড়ে ফেলতে পারে, তার সামনে দাঁড়িয়ে কিনা আমি অমন কথা বলছি। এখন মনে করলে কেমন যেন গাটা শিরশির করে ওঠে। থাক গাঙ্গুলি মশাই, ও আপনার নাটক আমার জানা আছে, তারপরে বলুন। গাঙ্গুলি মশাই আরেকবার হেসে উঠলেন, তারপর বললেন, সে এক জটিল পরিস্থিতি। আমি গাছের তলায় দাঁড়িয়ে আছি, গাছের ওপরে একদম উপরের দিকে ডালটায় পা ঝুলিয়ে বসে রয়েছে সেই ছায়া মূর্তি। কি যেন খেয়ে চলেছে কচর কচর শব্দ করে, আর তার সঙ্গে কি যেন একটা নিচের দিকে বারবার পড়ছে। ভালো করে তাকিয়ে কিছু বুঝতে পারলাম না। তারপরই হঠাৎ করে আমার কাছে দেখতে পেলাম একটা ছাগলের মাথা, মাথাটা হাত খাওয়া। বুঝতে পারলাম আজ বিকেলের দিকে একটা ছাগলকে এই পথের শেষের দিকে চড়ে বেড়াতে দেখেছিলাম। সেই ছাগলটাই বোধহয় এখানে এসে তার বলি হয়েছে। আমি কিছু করতে যাব তার আগেই একটা ঝপ করে শব্দ হলো, আর তার সঙ্গে সঙ্গে দেখি সেই ছায়া মূর্তিটা একটা ছোট্ট লাফ দিয়ে নেমে দাঁড়িয়েছে বেল গাছের তলায়। কি বিভৎস তাকে দেখতে! দুটো চোখ যেন সাদা ভাটার আগুনের মতো জ্বলছে, লম্বা লম্বা দুটো কান, মুখের দুপাশ থেকে বেরিয়ে আসা দুটো মস্ত বড় দাঁত, সাদা দাঁতগুলো রক্ত লেগে আছে, নাকটা মস্ত বড়। তাছাড়া তার চেহারা প্রায় মানুষের চেয়ে দ্বিগুণ। খালি গা, গায়ে লম্বা লম্বা লোম, গায়ে পৈতের মতো কি যেন একটা রয়েছে। পরনে শুধু একটা কাপড় জড়িয়ে রাখা ছাড়া আর কিছুই নেই। একবার মনে হলো ব্রাহ্মণ যদি হয় তাহলে ব্রহ্মদৈত্য, কিন্তু ব্রহ্মদৈত্য এমনভাবে ছাগলের মাংস খাচ্ছে, পচা গলা কাকের মাংস খাচ্ছে, এটাই বা কি করে হয়? তারপরই মনে হলো না, বইতে নেই, ওটা আমার মনে হয়েছে। আমার একদম সামনে দাঁড়িয়ে বড় একটা চিৎকার করে সে বলল, অনেক অনেক সাহস তোর, তাই না? তাই এখানে এসেছিস? আজ তোকে আর জ্যান্ত এখান থেকে ফিরতে দেবো না। আমিও চমকে উঠলাম একটু। এর আগে ভূত প্রেতের মোকাবিলা আমি করেছি, কিন্তু আমার চেয়ে প্রায় দ্বিগুণ এত বড় একটা অদ্ভুত অশরীরীর সামনাসামনি এর আগে কখনো হইনি। সে এক পা করে আমার দিকে এগিয়ে আসছে, আর আমি এক পা করে পেছনের দিকে যাচ্ছি। তার এক হাতে তখনও ধরে রাখা ছাগলের বাকি শরীরটা। মস্ত মস্ত কামড়ে সে মাংস চিবিয়ে চলেছে, আর মাঝে মাঝে মুখ থেকে কি যেন ফেলছে বুঝতে পারছি। শক্ত হাড় কিংবা ওই জাতীয় কিছু হবে। মনে হলো এই হয়তো আমার শেষ সময়। রমাকান্ত কবিরাজের কথা শুনে ডাল ভাঙার পথের কাছে না এলেই বোধহয় ভালো হতো, কিন্তু এসে যখন পড়েছি এখন কি হবে, বাঁচার উপায়ই বা কি? কথাটা ভাবতে ভাবতে হঠাৎ করে বিদ্যুৎ চমকের মতো একটা কথা আমার মনে পড়ে গেল। যখন রমাকান্ত কবিরাজের বাড়িতে ছিলাম তখন সে আমায় একটা লকেট দিয়েছিল। বলেছিল এই লকেটটা সে যে তান্ত্রিকের কাছ থেকে বানিয়ে নিয়ে এসেছে, সেই তান্ত্রিক তাকে দুটো লকেটই দিয়েছিল। একটা যদি হারিয়ে যায় তখন আরেকটা সে কাজে লাগাতে পারবে। কিন্তু কি মনে করে সন্ধ্যাবেলা সেখান থেকে চলে আসার সময় রমাকান্ত আমায় সেটা দিয়েছিল। ওটা আমার গলায় পরিয়েও দিয়েছিল, কিন্তু পরে সেটা আমি খুলে আমার জামার পকেটেই রেখেছিলাম। আমার পরনে ছিল একটা ফুল হাতা শার্ট, নিচে ধুতি। হঠাৎ করে কথাটা মনে হতেই পকেট থেকে সেই লকেটটা বার করে হাতে ধরলাম। তারপরে হাতটা সামনের দিকে তুলে ধরতেই দেখি
হঠাৎ করে সেই মূর্তিটা থমকে গেল। ওটা ওটা ওখান থেকে সরা বলছি, সরা। তোকে আমি আজ রাতেই মারবো। আমাকে 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 কেউ আটকাতে পারবে না, কেউ না। যদি সেটাই হয় তাহলে আর এগিয়ে আয়, দেখি তোর কত সাহস। নইলে তুই যদি এগিয়ে না আসিস তাহলে আমি এগিয়ে যাচ্ছি তোর দিকে। কথাটা বলে মনের সমস্ত সাহস সঞ্চয় করে একটা পা সামনের দিকে বাড়াতেই তীব্র চিৎকার করে উঠল সেই ছায়া মূর্তি। তার হাতে থাকা ছাগলের বাকি শরীরটা ছুঁড়ে দিল আমার দিকে। বোধহয় সেটা ছুঁড়ে আমার হাত থেকে তাবিজটা ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। আমিও বিপদ বুঝতে পেরে তাবিজটা শক্ত করে হাতে চেপে ধরে ঝাঁপিয়ে পড়লাম পথের এক পাশে। তাড়াহুড়োতে গ্রামের পথ ছেড়ে ছিটকে গিয়ে পড়লাম ধানের জমিতে। তারপরে আমার আর কিছুই মনে নেই। ধানের জমিতে থাকা শক্ত কিছুতে মাথার কাছে আঘাত লেগেছিল। মাটিতে পড়েই সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে ফেলি। চোখের সামনে শুধু দেখেছিলাম অন্ধকার, আর সামনের দিকে তাকিয়ে দেখেছিলাম সেই মূর্তিটা একটু একটু করে আমার দিকে এগিয়ে আসছে। গাঙ্গুলি মশাই এখানে থামতেই বাবু আর বসন্ত হই হই করে উঠল। আরে তারপর কি হলো? আসল জায়গাতে এসেই আপনি প্রত্যেকবার থেমে যান। তারপরে কি হলো বলুন? আপনি জ্ঞান হারিয়ে ফেললেন, তারপরে কি হলো সেটা আমি নিজেও বুঝতে পারলাম না। যখন জ্ঞান ফিরল বুঝতে পারলাম আমার আশেপাশে যেন কারা বসে আছে। একজন আমার কপালের কাছটায় বসে কপালের উপর কিছু একটা দিচ্ছে। ধরপড় করে উঠতে যেতেই চেনা গলায় রমাকান্ত কবিরাজ বলে উঠল, আরে করছেন কি? উঠতে হবে না, শুয়ে থাকুন। আপনার শরীর ভালো নয়, জ্বর হয়েছে তো। জ্বর যে হয়েছে সেটা আমি নিজেও বুঝতে পারছিলাম। চারপাশে তাকিয়ে দেখলাম এই গ্রামেরই কিছু লোক এবং মাথার কাছে রমাকান্ত কবিরাজ বসে আছে। কিন্তু কি হয়েছিল, এরা সবাই কখন এলো, কিছুই বুঝতে পারছিলাম না। আমি তো পড়েছিলাম ওই ডাল ভাঙার পথের এক পাশে, তাহলে সেখান থেকে এখানেই বা এলাম কি করে? এটা তো আমিও বলছি, আপনি তো ছিলেন ওইখানে, তাহলে সেখান থেকে এইখানে কি করে এলেন? তখনের মতো ঘুমিয়েই পড়েছিলাম। তারপর বিকেলের দিকে যখন চোখ খুলি তখন রমাকান্ত কবিরাজ আমায় সব কথা বলেছিল। আপনার ওপরে আমার আগেই সন্দেহ হয়েছিল, তাই তো ইচ্ছে করে ওই তাবিজটা আপনাকে দিয়েছিলাম। আপনাকে আমি মিথ্যেই বলেছিলাম, আমার কাছে তাবিজ ওই একটাই ছিল, আর সেটাই আমি আপনাকে দিয়েছিলাম। কারণ আমি জানতাম আপনি ফিরে আসবেন, আর ফিরে এলেই আপনার বিপদ। কালকে আপনি চলে যাবার পরে আমি আপনার সঙ্গে অনেকটা গিয়েছিলাম, কিন্তু যেটা আপনি খেয়াল করেননি সেটা হলো শুধু আমি নয়, আমার সঙ্গে আরও একজন ছিল। আমি ফিরে এলে তাকে আমি বলেছিলাম আমাদের ওই গ্রামের পথের শেষের দিক থেকে নজর রাখতে। ওই পথে যদি আপনাকে আবার দেখা যায় কিংবা আর কাউকে ওই পথে দেখা যায় তাহলে সে তখনই এসে খবর দেবে আমাদের। তারপর রাতের দিকে যখন সে এসে আমাদের খবর দেয় তখন আমরা আর দেরি করিনি, মশাল জ্বালিয়ে আলো নিয়ে তাড়াতাড়ি গিয়ে পৌঁছাই ওই হাড় ভাঙার পথের কাছে। যখন আমরা ওই পথে গিয়ে পৌঁছই তখন আপনাকে দেখতে পাই। আপনি পথের একদম এক পাশে বোধহয় কিছু একটা দেখে ভয় পেয়েছিলেন এবং তারপরে লাফিয়ে পড়লেন। আমরা তখনই আগুন নিয়ে তাড়াতাড়ি ছুটে যাই, আর তখনই সেই বিভৎস মূর্তিটাকে আমরা সবাই দেখেছিলাম। তার গোটা মুখে রক্ত, এক পা করে এগোচ্ছিল আপনার দিকে। আমাদের এতজনকে একসঙ্গে দেখে আর আগুন দেখে সে ভয় সেখান থেকে সরে যায়। কিন্তু এই তাবিজটা যেটা আপনি আমায় দিয়েছিলেন সেটা এখন কোথায়? ওটা আপনার হাতেই ছিল। আপনার মুঠো করা হাতের ভেতর থেকে ওটা বার করতে কিন্তু আমাদের বেশ কষ্ট করতে হয়েছে। তারপরে ওটা আপনার গলাতেই পরিয়ে দিয়েছিলাম। এবার বিশ্বাস হলো তো? ওই ডাল ভাঙার পথের কাছে বেলগাছে সত্যিই কিছু একটা আছে। সত্যি যে কিছু একটা আছে সেটা আমি নিজেও দেখেছি, কিন্তু সেটা যে কি সেটা আমি বুঝতে পারিনি। প্রথমে ব্রহ্মদৈত্য মনে হলো, পরে কিন্তু মনে হয়েছে ওটা ব্রহ্মদৈত্য নয়। ওই গাছে আসলে কি ছিল বলুন তো গাঙ্গুলি মশাই? ব্রহ্মদত্তী যদি ওটা না হয় তাহলে ওটা আসলে কি? এমন কোনো ভূত প্রেতের কথা তো এর আগে শুনেছি বলে মনে হয় না।
আমার তো মনে হয় ওটা ব্রহ্মদৈত্য। আপনি হয়তো ভুল কিছু দেখেছেন, কিংবা আপনাকে ভয় দেখাবার জন্য ওই ছাগলটাকে কিংবা কাকটাকে মেরে সে আপনাকে ভয় দেখিয়েছে। অনেক কিছুই হতে পারে, আমি ভয় পেয়ে মনের ভুলে অনেক কিছুই দেখেছি। তোমায় তো বলেছি, আমরা যত ভয় পাই অশরীরী আত্মারা তত বেশি ক্ষমতা পায়। আমাদের ইচ্ছা শক্তি দিয়ে তাদের শরীর গঠন হয় মাঝে মাঝে। হতে পারে সেটা ব্রহ্মদৈত্যই ছিল ও আমি অতিরিক্ত কিছু দেখেছি। আবার এটাও হতে পারে সেটা এমন কিছু ছিল যার কথা আমরা হয়তো এখনো পর্যন্ত জানতেই পারিনি। আসলে সেই অদৃশ্য জগতে এমন অনেক শক্তি আছে যার 1% আমরা এখনো জানি না, বুঝলে? জীবনে বেশ কয়েকটা তান্ত্রিকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, তাদের সঙ্গে কথাবার্তাও বলেছি। সেখান থেকে জানতে পেরেছি এমন অনেক কিছুই আছে যা আমাদের আশেপাশে থাকলেও আমরা কখনো তাকে বুঝতে পারি না। তারপরে কি হলো সেই গ্রাম থেকে? তারপরে তো আপনি চলে এলেন, আর ওই ডাল ভাঙার পথের বেল গাছের কাছে আর গিয়েছিলেন কি? ফেরার সময় রমাকান্ত কবিরাজ এবং গ্রামের দুজন আমায় একেবারে মঞ্জিলা গ্রাম পর্যন্ত পৌঁছে দিয়েছিল। ডাল ভাঙার পথের বেলগাছের তলা দিয়ে আসার সময় তেমন কিছু আর মনে হয়নি, শুধু একটা ঠান্ডা হাওয়া কোথা থেকে যেন ছিটকে এসে শুধু আমায় একবার ধাক্কা দিয়ে গিয়েছিল। চোখের সামনে ভেসে উঠেছিল সেই বীভৎস মূর্তিটা, দুটো সাদা ভাঁটার মতো চোখ, লম্বা লম্বা দুটো দাঁত, আর তার সঙ্গে গোটা মুখে রক্ত। মঞ্জিলা গ্রামে ফিরে আরও কিছুদিন ছিলাম, কিন্তু ওই গ্রামে গিয়ে আবার সেই বেলগাছের তলায় দেখার মতো ইচ্ছে কিন্তু আমার আর কোনোদিনও হয়নি। তার মানে আপনি ভয় পেয়েছিলেন গাঙ্গুলি মশাই? গাঙ্গুলি মশাই অনেকক্ষণ ধরে চুপ করে রইলেন, তারপর কেমন যেন উদাসীনের মতো করে বললেন, ভয় নয়, আসলে ব্যাপারটা কি হয়, অনেক সময় অনেক কিছু না জানা থাকাই ভালো, বুঝলে? সমস্ত ব্যাপারে বেশি জানতে নেই। আমাদের দুনিয়াতে এত কিছু আছে, তা সব কিছু জানলে আমরাই বিপদে পড়ব। আর একটা কথা তোমরা মনে রেখো, এই পৃথিবীতে আমরা যতটুকু জানি তার বাইরে যা আছে তার সবটাই কিন্তু মিথ্যে নয়। তাই অকারণ কৌতূহল সর্বনাশ ডেকে আনতে পারে। সাহস আর বোকামি এই দুয়ের মাঝে কোথাও একটা দাগ টানা দরকার, সেটা আমি ভালোভাবে জানি, বুঝলে? এখন উঠতে হবে, সন্ধে হয়ে আসছে। চলো, যাওয়ার পথে তোমাদের বাড়ি ছেড়ে দেব। এই গণপতি, আমার খাতায় লিখে রাখিস। কথাটা বলেই গাঙ্গুলি মশাই গণপতি টি স্টল ছেড়ে বাইরে বেরিয়ে এলেন। বাবু বসন্ত দুজনেই বেরিয়ে এলো। তারপর ওরা হাঁটতে লাগলো গ্রামের দিকে। হারুদা একবার তাকিয়ে রইল ওদের তিনজনের দিকে, তারপর সবাই চলে যেতেই মাথা নেড়ে দোকানের ঝাঁপ ফেলতে ফেলতে বলল, ছেলেগুলো কি বোকা বানালো গাঙ্গুলি মশাই। এতগুলো মিথ্যে কথা বললেন আর ছেলেগুলো সব কথা বিশ্বাসও করলো। সত্যি আজকালকার ছেলেকে বোঝা বড় দায়। তারপরে ঝপ করে নেমে গেল গণপতি টি স্টলের সামনের ছাপটা। বৃষ্টির জন্য আজ খদ্দের কম, তাই হারুদা নিজে এবার বাড়ি ফিরল।